নমস্কার, আজ সন্ধ্যা 7টা স্পেশাল এপিসোডে আপনাকে স্বাগত। আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। স্পেশাল কেন? এক তো আজ তৃতীয় দফার ভোট, কিন্তু না, ভোটকে তুচ্ছ করে দিয়ে সবার নজর সুপ্রিম কোর্টের দিকে ছিল। সকাল থেকে ছিল। সন্ধ্যাবেলা খবরটা এলো। কোন খবর? যে এখনই কোনো চাকরি বাতিল হচ্ছে না, অর্থাৎ প্রায় 26,000 চাকরি থেকে গেল। তাই তো বলছেন আইনজীবীরা। শোনাবো শুরুতেই। 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে। মামলা হেডেক বলে সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। রাজ্যের স্বস্তি অস্বস্তির বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এখানে ইলিগালিটিস হয়েছে বলে দেখুন সিবিআই তদন্ত কিন্তু কন্টিনিউ করতে বলেছেন। ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। এখন দুর্নীতির ফলে কারা বেনিফিশিয়ারি হয়েছেন, কোন কোন অ্যাপয়েন্টমেন্টগুলো দুর্নীতির বেনিফিশিয়ারি, সেইগুলোর জন্য কিন্তু পরবর্তী শুনানি হবে। শুনলেন আইনজীবীদের বক্তব্য। এরপর শুনুন ধর্ণাতলা থেকে যারা রয়েছেন সেই চাকরিহারা। এখন অবশ্য সেই চাকরিহারার টার্মটা আর খাটে না, কারণ কারোর চাকরি যায়নি সুপ্রিম নির্দেশে। তাদের কি প্রতিক্রিয়া আজ শুনবো। রায়টা এসছে সেইটা অবশ্যই একটু হলেও স্বস্তি পেলাম। সুপ্রিম কোর্ট যেহেতু আগামী 16 জুলাই পর্যন্ত এই ডেট দিয়েছেন, আমাদের অপেক্ষা করতে হবে। কমিশন যাতে অতি সত্বর নাম ক্যাটাগরি ওয়াইজ যেইভাবে সুপ্রিম কোর্ট দিতে বলেছে আর কি, সেইভাবে লিস্টটা দিয়ে দিক। আমার সঙ্গে আজ বিশিষ্ট অতিথিরা থাকবেন। এই মুহূর্তে স্টুডিওয়ে দুজনকে পেয়েছি, বিজেপির কেয়া ঘোষ এবং সায়নদীপ, সিপিআইএম নেতা। আমি খুব দ্রুত সায়নদীপকে দিয়ে আজকে শুরু করি। সায়নদীপ, আজও মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই বলেছেন চাকরি খেকো বলে প্রচার সভা থেকে উনি বলেছেন। তখন অবশ্য রায় আসেনি। রায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রায় গিয়েছেন, সেখানে কিছু বলা হয়নি, কিন্তু খুব নির্দিষ্ট করে সিপিএম এটা কোথাও একটা জট পাকা ছিল আইনিভাবে, অভিযোগটা তৃণমূলের ছিল। আজকের পর আমি বলছি তৃণমূলের নেতারা খুব নাকি স্বস্তি বলছে। হ্যাঁ, কয়েক মাস তারা তো বাড়ির ভাত খেয়ে নিক, জেলের ভাত খেতেই হবে। এটা একটা প্রসিডিউরাল স্টে, একটা ইন্টারিম অর্ডার, কিন্তু সুপ্রিম কোর্টই অলরেডি বলেছে যে এই গোটা ঘটনাটা এটা একটা সিস্টেমেটিক ফ্রড। আপনি ভাবুন তো, যাদের যোগ্যতার সাথে মেধাবী ছেলেমেয়েদের রিক্রুট করার কথা, তারাই আদালতে হলফনামা দিয়ে বলছে যে আমরা অযোগ্য, অপদার্থ, চাকরি চোর, তাদেরকে রিক্রুটমেন্ট করেছি। আচ্ছা, তৃণমূলে আমি বুঝলাম নয় চোর আর ভদ্রলোক বাছাই করা মুশকিল, কিন্তু এসএসসি কেন যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারবে না, বাছাই করতে পারবে না? এর পিছনে যুক্তিটা কি? আদালত তো বহুদিন ধরে বলেছিল যে আপনারা স্বীকার করেছেন। আদালতে হলফনামা দিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্ট এসএসসি কর্তৃপক্ষ বলেছিল যে আমরা এখানে অনেকগুলো ব্যতিক্রমী, বিতর্কিত এবং অবৈধ নিয়োগ হয়েছে। আদালত তখন বলেছিল তাহলে স্বচ্ছ নিয়োগ কারা, সেই তালিকা দিন। এমনকি আদালত এই প্যানেলের মধ্যে যারা ছিল তাদের প্রত্যেককে একটা নোটিশ করে, হাইকোর্টের কথা বলছি, নোটিশ দিয়ে বলেছিল যে আপনারা এই একটা এটা বিচারাধীন বিষয়, এই বিচারাধীন বিষয় সম্পর্কে আপনাদের যদি কিছু মন্তব্য করার থাকে আপনারা এসে করে যান। তখন কিন্তু যোগ্য প্রার্থীদের প্রোটেকশন দেওয়ার সুযোগ ছিল এসএসসির। আসলে মমতা ব্যানার্জির নির্দেশে, নেতৃত্বে এসএসসি এই চাকরি চুরির ব্যবস্থা করেছে। এখন এই যে চাকরি যারা চুরি করেছে, যারা চাকরি কিনেছে, তৃণমূলের নেতাদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে, রাজ্যের সরকার, মমতা ব্যানার্জি এবং এসএসসির তাদের প্রতি কমিটমেন্টটা অনেক বেশি। তাদের সাধারণ যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের প্রতি কমিটমেন্ট নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওদের জন্য হাইকোর্টে এসএসসির যে অবস্থান ছিল, সুপ্রিম কোর্টে গিয়ে তা বদলে গেছে। তখন হাতে কোনো প্রমাণ ছিল না, ওএমআর ছিল না, হঠাৎ সুপ্রিম কোর্টে তা দাখিল করতে পারলো এমন নয়। কিন্তু সুপ্রিম কোর্টেও কপর্দক শূন্য এসএসসি বলেছে আমার হাতে কিচ্ছু নেই, কিন্তু তবু সম্ভব যোগ্য অযোগ্য আলাদা করা, কারণ সব আছে নাইসার কাছে। মানে ওই সংস্থা যাকে টেন্ডার দিয়েছিল এসএসসি, তার ঘাড়ে পুরো বলটা ঠেলে দিয়েছে। আমি বিজেপির কেয়ার কাছে যাব, কিন্তু কেয়াকে তার আগে শোনাবো চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী। এই রায়ের পর তিনি বলেছেন আসলে সুপ্রিম কোর্ট বোমা নিষ্ক্রিয় করলো। শুনুন। এই রায়কে স্বাগত জানাবো। আমার মনে হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ, তার মানসিকতাটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা। তারা সিবিআইকে ইনভেস্টিগেশন করতে অ্যালাউ করেছেন। তার মানে সুপ্রিম কোর্টও জানতে চায় চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা, যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। আমরা জানি ওয়ান ফাইন মর্নিং মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে, আমাদের তাড়াহুড়া নেই। মামলার
অন্তর্বর্তী আদেশ এটাই প্রমাণ করে দিল সত্যেরই জয় হয় আর মিথ্যার বিসর্জন। শুভেন্দু অধিকারী বলেছিলেন বোম ফেটে গেল, বোমের বিস্ফোরণ। সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন, ওটা যদি বোম বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কি করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন। কেয়া, আজকে চন্দ্রিমা দেবীর এই চওড়া হাসিতে বোঝা যাচ্ছে রাত্রে ঘুমটা ভালোই হবে। শুধু চন্দ্রিমা দেবী নয়, ক্যাবিনেটের বহু মন্ত্রী, রাঘব বোয়ালদের ঘুমটা ভালো হবে। বেশি দিন থাকবে না এই ভালো ঘুমটা। জুলাই মাস পর্যন্ত যত সুন্দরভাবে ঘুমিয়ে নে, এরপরে মানে বিনিদ্র রজনী কাটাতে হবে। প্রিয়, দেখুন খুব ইন্টারেস্টিং বিষয় আপনি যেটা বললেন। আমাদেরও একই প্রশ্ন। এদের কাছে যদি যোগ্য এবং অযোগ্য অর্থাৎ চাল এবং কাঁকড় যদি আলাদা থাকতো তালিকা, তাহলে হাইকোর্টে দেয়নি কেন? সুপ্রিম কোর্টে উঠে এসে তাদের হঠাৎ ঘুম ভেঙে মনে হলো, বোধোদয় হলো না আজকে দিতে হবে। তা গত সপ্তাহে দেয়নি, যখন গত সপ্তাহে নেই দেওয়ার মতো কিছু না বলছে তা না, তাহলে হঠাৎ করে এই সংখ্যাটা বললেন কেন? এবং এই সংখ্যাটা যে আদৌ কতটা যুক্তিযুক্ত, তার যে সাপোর্টিং ডকুমেন্টস ওই নাইসার কাছে ওএমআর থাকে, সেগুলো যে কতগুলো মিলিয়ে দেখতে, এগুলো আসলে কিচ্ছু না। প্রিয়, মেন হচ্ছে সময় কেনা, টাইম বাইং একটা স্কিল করলো এসএসসি। এবং এরই সঙ্গে একটা কথা খুব স্পষ্ট করে বলে দিতে চাই, খুব কাকতালীয়ভাবে যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি গেছে তাদের পাশে আছি আমরা, আজকে হঠাৎ করে এসএসসির মনে হলো যে না আমাদের কাছে তালিকাটা আছে যোগ্য এবং অযোগ্য। এটা কাকতালীয় কিনা আমি জানি না, কিভাবে ব্যাখ্যা করব। না, এসএসসি কিন্তু বলেনি যে তার কাছে তালিকা আছে। এসএসসি বলেছে নাইসার কাছে আছে, সেখান থেকে সম্ভব। সিবিআই কিছু রিপোর্ট দিয়েছে, কিছু ডকুমেন্টস, সেখান থেকে সম্ভব। এবার সত্যি সম্ভব কিনা 16 জুলাইয়ের পর বোঝা যাবে। পার্থপ্রতিম রায়কে আমি দেখতে পাচ্ছি স্বাগত, তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, এটাকে মানে কোনটাকে আপনারা আপনাদের জয় হিসেবে দেখছেন? এই 26,000 প্রায় 26,000 নিয়োগ বহাল রইল, নাকি মন্ত্রিসভা অ্যাটলিস্ট বেঁচে গেল 16 তারিখ অবধি? না, এটা জয় পরাজয়ের বিষয় নয়, একটা স্বস্তি যে মানুষগুলো চাকরি পেয়েছে, যারা যোগ্য, তাদেরকে যদি একলপ্তে চাকরি চলে যায় সেটা অত্যন্ত সামাজিকভাবে একটা ভীষণ বাজে দিক। আমাদের মাথা ব্যথা হয়েছে এর মানে নয় যে মাথাটা কেটে ফেলতে হবে। মাথা ব্যথার কারণটা কি, সেই জায়গাটা আমাদেরকে বাছাই করার প্রয়োজনীয়তা রয়েছে। তো সুপ্রিম কোর্ট সেই জায়গাটা উপলব্ধি করেছে এবং সেভাবেই আজকের যে কোর্টের অর্ডার সেটাতে স্পষ্ট। পার্থপ্রতিমবাবু, যদি বলি মাথা ব্যথার কারণ আসলে আপনি সেই যুক্তি খণ্ডন করতে পারবেন? না, মাথা ব্যথার কারণ আমরা না অন্য কোনোভাবে, সেটা তো আগামী দিন স্পষ্ট হবে। আমরা সেই জায়গাটা বলবার জায়গা নেই। স্ক্যানারে আমরা সকলেই হয়তো রয়েছি, সেটাও আমরা অস্বীকার করি না। কিন্তু এটুকু ঠিক যে অনেক কিছু যেটা প্রথম লপ্তে দেখে এক লপ্তে মনে হয়, কিন্তু সময় সাপেক্ষে সেই জায়গাগুলো কিন্তু অন্যরকমভাবে প্রকাশিত হয়। তাই আমরা সেই জায়গার থেকেও বেশি উদ্বিগ্ন, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে সেই মানুষগুলোরও যদি চাকরি চলে যায় তাহলে একটা অন্য মানে হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গায় সুপ্রিম কোর্ট উপলব্ধি করে এই যে রায়টা দিয়েছে, এটা অত্যন্ত স্বস্তিদায়ক এবং সকলের জন্য স্বস্তিদায়ক। সেটা আমরা যারা রয়েছি তাদের জন্য, বাংলার মানুষের জন্য। মন্ত্রিসভা রক্ষা কবচ পেল 16 তারিখ অবধি, না 16 তারিখ অবধি সবকটা চাকরি থেকে গেল? কোনটা বেশি স্বস্তি দিচ্ছে আপনাদের? সবকটাই, সবকিছুই স্বস্তিদায়ক। সবকিছুই স্বস্তিদায়ক। যেভাবে একতরফাভাবে করবার চেষ্টা হয়েছে, সেই জায়গায় সুপ্রিম কোর্টের আজকের এই হস্তক্ষেপই আমি বলবো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বাংলার মানুষের কাছে স্বস্তিদায়ক। পার্থপ্রতিম বাবু, আমার সঙ্গে থাকুন। এই গোটা জিনিসের বীজটা নাকি পুঁতে এসেছিলেন অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি থাকাকালীন, এটাই তো বলে থাকে তৃণমূল কংগ্রেস। আজ কি বলছেন অভিজিৎ গাঙ্গুলি, শুনবো। আজকে সুপ্রিম কোর্টে এই তৃণমূল কংগ্রেস দু গালে দুটো থাবড়া খেয়েছে। তারা আমার নাম করে বলতে গিয়েছিল যে ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন, তাদেরকে সপাটের মুখের ওপর চিফ জাস্টিস বলে দিয়েছেন যে কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়, এখানে কাদা ছুড়বেন না। তাতে খুবই দুঃখিত হয়েছে, খুব দুঃখিত হয়েছে। আমার নামে দু কথা বলা গেল না। এই মুহূর্তে আমার সঙ্গে আরো এক অতিথি আছেন, তৃণমূলেরই কৃষাণু মিত্র, স্বাগত আপনাকেও। কেয়া, আমার সঙ্গে রয়েছেন সায়নদীপ এবং
স্টুডিওতে রয়েছেন কৃষাণু, একই সঙ্গে আমি কৃষাণুর কাছে জানতে চাই, আদালত খুব মোক্ষম কয়েকটা প্রশ্ন করেছে আজ কৃষাণু এসএসসিকে। প্রথমত রাজ্যের আইনজীবী তিনি বলছেন যোগ্য অযোগ্য নিয়ে আমার কোনো কনসার্নই নেই, কোট আনকোট, আমার কনসার্ন সিবিআই প্রোব নিয়ে। মানে মন্ত্রিসভাকে বাঁচানো প্রাইম টার্গেট ছিল রাজ্য বল ঠেললো এসএসসির দিকে, এসএসসি সেটা ঠেলে দিল নাইসার দিকে। তারপরে এসএসসিকে আদালত প্রশ্ন করলো যে আপনারা একটা দায়িত্বশীল অর্গানাইজেশন, কি করে নাইসার মতো একটা সংস্থা সে সাবটেন্ডার দিয়ে খাতা দেখালো আপনারা জানেন না? কোন সংস্থা? রেকর্ড রাখলেন না? সুপ্রিম কোর্ট থেকে এসে শিখে যান কেন এটা? বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নই, আমরা মামলাটা নিয়ে ভাবছি। তার মানে এটা থেকে এটা অন্তত পরিষ্কার যে এতদিন যারা মামলা শুনেছেন তারা মামলাটা নিয়ে ভাবেননি, তাদের হয়তো অন্য কোনো অভিসন্ধি ছিল, বা বাদী বিবাদী পক্ষের কেউ যারা হয়তো যাদের পায়ের তলায় উনি আইন শিখেছেন, হ্যাঁ, তাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি ছিল, এটা তো আজকে পরিষ্কার। আর এসএসসির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বারবার জানানো হয়েছে যে এই হাইকোর্টকে যা তদন্ততে তাদের কাছে যে সব নথি ছিল তার ভিত্তিতে যোগ্য অযোগ্যে যে নথিটা সেটা দুবার কোর্টকে দেওয়া হয়েছে, ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে, জানুয়ারি মাসে দেওয়া হয়েছে। এটা বলবেন তারপরেও আপনি তো জেনে ডিবেট করতে এসেছেন, যোগ্যদের কোনো তালিকা দেওয়া হয়নি। মিথ্যে বলছেন। আমি আবার বলছি যোগ্যদের কোনো তালিকা দেওয়া হয়নি, যে তালিকা ক্লাসিফিকেশন সম্ভব নয়, তারা আজও বলেছে এসএসসি, শুধু আগে নয়। যে তালিকা তদন্ততে সিবিআই প্রকাশ করেছিল সেটাই যেখানে যে যাদের হার্ড ডিস্কে পাওয়া গেছিল সিবিআই এর তালিকা এসএসসির দেওয়া নয়। নিশ্চয়ই সেইটাই তো তদন্ত করতে এসএসসি নয়। আরে সেটাই তো, তারাই তো তদন্ত করছে। আরে এসএসসি আপনি বলছেন এসএসসি জমা দিয়েছেন না? কোর্ট কাকে দিয়েছে? কোর্ট তো তাদেরকে তদন্ত দিচ্ছে। এসএসসি দেয়নি। এসএসসি যেটা প্রেস কনফারেন্স করে বলেছে আমি সেটা বলেছি। এসএসসি বলেছে দুবার দেওয়া হয়েছে, ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে, জানুয়ারি মাসে দেওয়া হয়েছে। এসএসসি দিতে পারে না, আজও বলেছে কোর্টে, কিচ্ছু নেই তাদের কাছে। সুপ্রিম কোর্টকে গিয়ে বলুন, যদি আপনারা বাদী বিবাদী কোনো একটা পক্ষে টিভি9 থাকতে চায় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে এটা পাঠিয়ে। আপনি যে কোনো আমি আবার বলছি, আমি জেনে বলছি, আমি না জেনে, আমি জেনেই বলছি, আমি আবার বলছি, তাহলে এতদিন যারা বিচার ব্যবস্থায় শুনলেন, আমি আবার বলছি, এসএসসির যতদিন ওএমআর শিটের হার্ড কপি রাখার কথা তারা রেখেছে, এখন নতুন করে সরকার নিয়ম করেছে 10 বছর এই ওএমআর শিট রাখতে হবে, সেই মতো রাখা হচ্ছে। আগের সরকারের যা নিয়ম ছিল, এতদিন সরকারের যা নিয়ম ছিল সেই মতো রাখা হয়েছে। 7 বছর নিয়ম ছিল, কমিয়ে আপনারা 1 বছর করেছেন। এটা কেউ কমিয়েছে বাড়িয়েছে সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে তৎকালীন কি নিয়ম ছিল, তৎকালীন যা নিয়ম ছিল তাই মানা হয়েছে। নির্বাচন কমিশন যেরকম 2019 সালে আমাদের ভিভিপ্যাট গুলো ডিস্ট্রয় করে দিয়েছিল, তাদের যা নিয়মাবলী ছিল সেরকম সুপ্রিম কোর্টও বলেছে। কৃষাণু শুনেছেন তো আজকে? বাবা, তাতে কি হতে পারে? অনেক রাজ্যতে নিয়োগ দুর্নীতি হয়েছে, বিজেপি শাসিত রাজ্যতে হয়েছে, সিপিএম শাসিত রাজ্যতে হয়েছে, কংগ্রেস শাসিত রাজ্যতে হয়েছে। শুধুমাত্র তাহলে তৃণমূল শাসিত রাজ্য হয়েছে কি এমন নতুন ব্যাপার? আমরা স্ক্রুটিনিতে আছি, কিন্তু প্রশ্ন করবে বিজেপি কংগ্রেস। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বললেন, এই যে 26,000 যে চাকরি যেদিন যাদের নট হয়েছিল মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে রায় দেননি, রায় দিয়েছিলেন অনারেবল অন্য 2 জাস্টিস, এবং এরা একমাত্র তাদের আকর্ষণ বলুন, বিকর্ষণ বলুন বা আক্রমণ বলুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে। আজকে সেখানে একদম কোট আনকোট বলছি থাপ্পড় খেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস। এবং খুব স্পষ্ট করে বলতে গেলে অদ্ভুত ব্যাপার, বারে বারে যে কথাটা বলা হচ্ছে, আমরা হাইকোর্টের লাইভ স্ট্রিমিংয়ে পিউ দেখেছিলাম, সেখানে শুধুমাত্র এই সুপার নিউমারারি যে পোস্টের জন্য নিজের যে ক্যাবিনেট বাঁচানোর, নিজের নেতা মন্ত্রী বাঁচানোর জন্যই রাজ্য সরকারের সমস্ত এবং এক সেকেন্ড তদন্ত চলুক। আমি সেই জন্যই শুরুতে বললাম, দেখুন মাননীয় এটা আদালত দিয়েছেন, আমরা তো তৃণমূল নই যে এবার আদালত মাননীয় প্রধান বিচারপতিকে আক্রমণ করব। আমাদের আদালতের উপর আস্থা আছে, আমাদের আস্থা আছে যে চোর, সে যত বড় চোর হোক না কেন, হরিশ চ্যাটার্জির চোর বা হরিশ মুখার্জির চোর, যা ধরা পড়বে জেলে যাবে। আমার কথা হলো যে আমি এখানকার তৃণমূলের আলোচনা শুনে এই আগের কথাটা আবার বলছি, তৃণমূলে এখন ভদ্রলোক আর চোর বাছাই করা মুশকিল।
কিন্তু আমার কথা হলো যে সিবিআই আপনাদের কোনো নেতার রাজনৈতিক অভিসন্ধি নিয়ে সেটাই বলছি, ইডি সিবিআই তাদের কিন্তু আরো অনেক বড় দায়িত্ব ছিল যে এই ঘটনাটা এবং এই তদন্তটা আরো প্রকাশ করা যে এই দুর্নীতির সঙ্গে কারা যুক্ত। শুভেন্দু অধিকারী স্বস্তির হাসি আসছে, তার পিছনে কিন্তু ইডি সিবিআইয়েরও একটা ভূমিকা আছে। কিন্তু আমার কথা হলো যে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার এই চাকরি প্রার্থীদের প্রোটেকশনের জন্য লড়াই করো না। শুধু আজকে নয়, প্রথম যেদিন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল মূলত মন্ত্রিসভাকে বাঁচাবার জন্য রাজ্য সরকার ওই সুপ্রিম কোর্টে গেল যে মন্ত্রিসভাকে রক্ষা করতে হবে, যোগ্য চাকরি প্রার্থীদের নয়। বিকাশ ভট্টাচার্য কিন্তু যোগ্য প্রার্থীদের রক্ষা করার লড়াই হচ্ছে। আপনাকে জানিয়ে দিই, গতদিন যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে এবং আজ দু জায়গাতেই কিন্তু এই স্টে দেওয়ার বিরুদ্ধে সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আজও করেছেন, গতদিন সুপ্রিম শুনানিতেও করেছেন। সায়নদীপ, আপনি জানুন, জেনে ডিবেট করুন। আমি তো এটাই বলছি যে না, আপনি বলেছেন ওদের, না আপনি বলছেন ওদের বাঁচানোর স্বার্থে তৃণমূলের দিকে যদি আঙুল ওঠে। মন্ত্রিসভাকে আপনি বুঝতেই ভুল করছেন। বিকাশ বাবু যোগ্যদের চাকরির জন্য স্টে দেওয়ার বিরোধিতা করেছেন আজও। ওখানে স্টেট ডিমান্ড করেছিল, রাজ্য সরকার মন্ত্রিসভাকে বাঁচাবার জন্য। আমি যোগ্যদের কথা বলছি সায়নদীপ, যোগ্যদের চাকরিতে যাতে স্টে হয়, চাকরি যাওয়ায়, তার বিরোধিতা করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। খোঁজ নিন, অযোগ্যটা প্রমাণ হলো কি করে? আরে স্টে তো হলো, স্টে তো হলো, স্টের বিরোধিতা করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন স্টের বিরোধিতা কেন করবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বলেছে এসএসসি কে যোগ্য কে অযোগ্য প্রমাণ করুক এবং তাতে যোগ্যরা চাকরি পাক আর অযোগ্যদের ঘাড় ধরে বার করে দাও, যারা চাকরি বিক্রি করেছে স্টের বিরোধিতা করেছেন বিকাশ বাবু। আমার সঙ্গে রয়েছেন অভিষেক ব্যানার্জি, কংগ্রেস নেতা। আমি অভিষেকের খুব কুইক রিঅ্যাকশন দেব। দেখো, ইংরেজিতে একটা কথা আছে, থ্রোয়িং অ্যাওয়ে দ্য বেবি অ্যালং উইথ দ্য হট ওয়াটার। এই যে ঢাকি সহ বিসর্জন ইত্যাদি আমরা কথাগুলো শুনি না, এগুলো হেডলাইনের জন্য ভালো হয়। কোর্ট অফ ন্যাচারাল জাস্টিসে এই কথাটা দর্থহীন ভাষায় বলা আছে, একজনও যদি নিরাপরাধ থাকে তাকে শাস্তি দেওয়াটা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন আইন ব্যবস্থার পরিপন্থী। আজকের আলোচনা থেকে আজকের রায়তে সেটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কোর্ট আনকোর্ট যারা এখানে উচ্ছ্বসিত হচ্ছেন বা আবির খেলছেন তাদের কাছে একটা খুব বিনীত অনুরোধ, দয়া করে রায়টা পড়ুন। রায়টাতে দর্থহীন ভাষায় লেখা আছে তদন্ত চলছে এবং যদি কোর্ট আনকোর্ট যদি ইফ ইট ক্যান বি সেগ্রিগেটেড। কেন এই কথাটা বারবার জোর দিচ্ছি? সেগ্রিগেটটা স্বপ্নে আসবে না। আমার লাংসে সমস্যা আছে কি নেই সেটা যেমন এক্সরেতে ধরা পড়বে, এক্সরেটা হারিয়ে ফেললে আমাকে আবার করে পরীক্ষা নিতে হবে, ঠিক সেরকম ওএমআর শিটগুলোর এভিডেন্সটা দরকার। কারণ স্বপ্নে আসবে না কে সঠিক কে বেঠিক। এবং এভিডেন্সের কাস্টোডিয়ান ছিল না আদার দেন এসএসসি, এবং এসএসসি মাখিয়ে এসএসসি কিন্তু আজকে হাত তুলে দিয়েছে। আমার কাছে কিছু নেই, সব আছে নাইসার কাছে। আমাদের মতো বয়স্ক মানুষেরা ভোটের বদলে শুধু বোকাই হয়েছি। আর আমাদের প্রজন্ম শুধু দারিদ্র মুক্তি স্লোগান শুনেছি, জল আনতে যাওয়া, অন্ধকারে নিজেদের সম্মান বাঁচিয়ে খোলা জায়গায় শৌচ করতে যাওয়া, কাঠের উনুনে ধোঁয়ায় কষ্ট পাওয়া। তারপর আমরা পেলাম আমাদের পরিশ্রমী মোদিজিকে, আর মোদিজি আমাদের সব কষ্ট অনুভব করেছেন। তাই তো তিনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুৎ, জল, গ্যাস, শৌচালয়। এতে ওষুধের খরচও কত কম হয়ে গেছে আর অসুখ বিসুখও কত কমে গেছে। আমাদের মতো কোটি কোটি মানুষ এই দারিদ্রতা থেকে বেরিয়েছে। কিন্তু মা, বৌদি, মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। আগামীতে সমগ্র ভারতের দারিদ্র্য দূর করা আমাদের মোদিজির গ্যারান্টি, আর মোদিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। প্রায় 26,000 চাকরি গেল না, আপাতত কিন্তু গেল না। 16 জুলাই পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত সবার চাকরি থাকছে, এমনকি টাকা ফেরতও দিতে হবে না 16 জুলাই অবধি। এমনকি রাজ্য মন্ত্রিসভার দিকে যে আঙুল উঠেছিল সুপার নিউমেরারি পোস্ট তৈরি করার ইন্টেনশন নিয়ে, তাতেও স্বস্তি পেল রাজ্য। কোনোভাবে তাদেরকে অ্যারেস্ট করা যাবে না, রক্ষা কবচ পেল রাজ্য মন্ত্রিসভা। কিন্তু তদন্ত চলবে। এ নিয়ে আলোচনা। আমার সঙ্গে রয়েছেন অভিষেক ব্যানার্জি, কংগ্রেস নেতা, তার পাশে কেয়া ঘোষ, বিজেপি নেতা, সায়নদীপ সিপিআইএম নেতা এবং কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেককে আরও একবার স্বাগত। খুব নির্দিষ্ট করে আমার তৃণমূলের প্রতিনিধির কাছে প্রশ্ন। দেখুন, আজ আদালত এই রায়টা দিয়েছে এবং আদালত এই রায়টা দেওয়ার পরে এটা কোথাও একটা তৃণমূল যেন মনে করছে তাদের জয়, তারা দেখাতে চাইছে এইভাবে তৃণমূলের জন্যেই এত দুর্ভোগ। এসএসসি পরিষ্কার বলছে তাদের কাছে কিছু নেই, এসএসসি ঘাড়ে দায় ঠেললেও এটা অস্বীকার করা যায়, যা রাজ্য তাই এসএসসি। প্রথম কথা হচ্ছে আমাদের কোনো স্বস্তি বা উচ্ছ্বাস নেই। নিশ্চয়ই সাধারণ যারা চাকরি করছেন তাদেরকে একটা স্বস্তি হয়েছেন, তাদের স্বস্তিতে আমরা খুশি, কিন্তু আলাদা কোনো খুশি এটাতে নেই।
অভিযোগ আছে, অভিযোগ যেদিন মুক্ত হব সেই দিন নিশ্চয়ই আনন্দ করব। এখানে 2-3টে কথা এর সাথে অ্যাড করতে হবে। প্রথম দিন থেকে যে একটা গলদ হয়েছে এটা স্বীকার করে নিও, যেখানে যোগ্য অযোগ্যকে আলাদা করে সেটা দেখার প্রচেষ্টাকে এই যারা বিরোধী, যারা সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো যারা রিপ্রেজেন্ট করছেন, তারা এটার বিরোধিতা করছেন, টুথ অ্যান্ড নেল বিরোধিতা করেছেন, কোনো সুযোগই দেননি। এবং তার সাথে যুক্ত হয়েছেন যারা এখন বিজেপির প্রতীকে লড়ছেন। তো প্রথম দিন থেকে যেদিন মেনে নেওয়া হয়েছে যে হ্যাঁ একটা ছোট অংশে গলদ হয়েছে, সেটা নিয়ে তদন্ত হোক। আজকেও আদালত বলেছে 3 মাসের মধ্যে সিবিআইকে ইন্টেরিয়াম রিপোর্ট দিতে হবে। তো সুতরাং এখনও সিবিআইয়ের কাছে এই কেসটা আছে। আমরা আবার বলছি যে যারা যোগ্য অযোগ্য তাদেরকে আলাদা করে, যারা যোগ্য তাদের চাকরি যাতে থাকে তার জন্য সব প্রচেষ্টা সেই জন্য আপনাদের এত ইন্টেনশন ছিল বলেই তো সুপার নিউমেরারি তৈরি করতে চেয়েছিলেন। আচ্ছা, আপনার কাছে যা গলদ কোর্টের কাছে সেটা সিস্টেমেটিক সুপার নিউমেরিকের ভিত্তিতে বিচারপতি একজনকে চাকরি দিয়েছিলেন, মনে আছে? অঙ্কিতা বলে একজনের চাকরি চলে গেছিল, ববিতা বলে একজন চাকরি, বিচারপতিরা চাকরি দেন নাকি? তারপরে দেওয়া হয়েছিল, এই রাজ্যে বিচারপতিরা চাকরি দেন নাকি? দেওয়া হয়েছিল তো, আমরা তো দেখেছিলাম। কিন্তু সেইখানেও দেখলাম সুপার নিউমেরারিতে অঙ্কিতার চাকরি হয়নি। প্লিজ, আপনি ভুল করছেন। সোমা দাসের অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, সোমা দাসের অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, তাও সেটা বিচারপতি দেননি। তিনি বলেছিলেন চাকরি দাও। সুপার নিউমেরারিতে চাকরি দিয়েছে সেটা রাজ্যের সিদ্ধান্ত, বিচারপতির নয়। বিচারপতি চাকরি দেওয়ার কথা বলেছিলেন, বিচারপতি বেছে নিয়েছিলেন। বলছি যে 2016 সাল থেকে কিন্তু এইটা চলছে, এটা 2024 সাল পর্যন্ত এই চাকরি চুরি নিয়ে এই গোটা ঘটনাটা মানে এগিয়েছে। এসএসসি তারা বলেছে 17টা দুর্নীতি হয়েছে, 17 রকমের। কোনটা র্যাঙ্ক জাম্পিং, কোনোটা সাদা খাতা, কোনোটা ইন্টারভিউ, কোনোটা কাস্ট সার্টিফিকেটের জালিয়াতি। তারপরেও তো হাইকোর্ট বলেছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা আদালতে বলেছিল যে এরপরেও যারা স্বচ্ছ যোগ্য তাদের তালিকাটা এসএসসি দিক, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এবং এই যোগ্যরা চাকরি করবে, অযোগ্যদের। আচ্ছা, সবাই ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত হন কেন? বিচারপতি চেয়েছেন, আপনি বিকাশবাবু চেয়েছেন, বিকাশবাবু চেয়েছেন, 10 বার বলছেন কেন? বিচারপতি চেয়েছেন, কোর্ট চেয়েছে। আদালতে চাকরি প্রার্থীদের জন্য লড়তে বিরোধিতা করলেন। এই চাকরি চোরে অযোগ্যদের আইডেন্টিফাই করলো কে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া কে করলো? নালে তো আমাদেরকে চালের বদলে কাঁকুড়ি খাওয়ানো হচ্ছিল। কে? দেখুন, এই আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে আজকে রাজ্য সরকার বলছে যে এসএসসি একটি স্বশাসিত সংস্থা এবং যা দায় এসএসসি বুঝে নেবে। এতই সহজ? এসএসসির চেয়ারপারসন হিসেবে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিধায়ককে অ্যাপয়েন্ট করা হয়েছিল, মানিক ভট্টাচার্যকে, যার চাকরি যখন তার দুর্নীতি প্রমাণিত হয়েছে, তাকে গেছে, তখনও কিন্তু রাজ্য সরকার তার চাকরি সরিয়ে দেয়নি তাকে। পরবর্তীকালে হাইকোর্টের অর্ডারে তাকে সরানো হয়েছিল। অর্থাৎ এই রাজ্য সরকার যা, এসএসসি তাই সব মিশে গেছে। মিশে এই যে দুর্নীতির যে ঘোরটা, আপনি শুধুমাত্র এটা বলছেন, এসএসসির আরও যারা কর্তা ব্যক্তি, সুবীরেশ বলুন, কল্যাণময় বলুন বা শান্তিরঞ্জন বলুন, এদের প্রত্যেকটা মানুষের, এটা তো এসএসসির যে পুরো পরিকাঠামো তার মধ্যে দুর্নীতি। এবং মাথায় ছিলেন তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য, যার ডাইরেক্ট কানেকশন ছিল, সেটা 25-75 না 30-70 আমি জানি না, কিন্তু কানেকশন ছিল। এবং কানেকশনের কারণেই মানিক ভট্টাচার্যের এই দুর্নীতি বা সংগঠিত দুর্নীতি, আজকে মাননীয় প্রধান বিচারপতি সংগঠিত দুর্নীতির কথা তো কোর্ট বলেছে, ফ্রড হয়েছে, আর এরা তার হয়ে গলাবাজি করছে। গলদ বলছে তৃণমূল, কোর্ট বলছে সিস্টেমেটিক ফ্রড। আচ্ছা, একটুখানি আইনটা বুঝে নি। 171 বলে একটা ধারা আছে, সেই ধারাতে বলা হয় যে তুমি যদি ঘুষ দিয়ে কোনো কাজ করো এবং যে দিচ্ছে এবং যে নিচ্ছে দুজনেই অপরাধী সাব্যস্ত হয় এবং 1 বছর থেকে 3 বছরের সশ্রম কারাদণ্ড হয়। এবার গল্পটা হচ্ছে যে লোকটা সাদা খাতা দিয়েছে সে নিশ্চয়ই ফ্রিতে চাকরি পায়নি, সেখানে একটা মানিটারি ট্রানজাকশন হয়েছে। অর্থাৎ সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট যদি সেই লোকগুলোর অযোগ্যদের করা হয়ে থাকে, তারা এনিওয়ে ইনভ্যালিড। কেন? কারণ একবার তোমার যদি জেল হয়ে যায়, ভারতবর্ষের লেবার ল বলে হচ্ছে তোমার জেল হয়ে গেলে তুমি সরকারি চাকরি করতে পারো না। এই যে একটা বকচ্ছপ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটার কোনো অর্থ নেই। এবার আসা যাক হচ্ছে মানবিকতা এবং অমানবিকতার প্রশ্ন। ফার্স্ট থিং ফার্স্ট, মানবিকতার প্রশ্নে কখনো এটা হতে পারে না যে ডাক্তার ভুয়ো তার কাছে আমি আমার প্রিয়জনকে অপারেশন করতে পাঠাবো।
মানবিকতার স্বার্থে যে লোকটা অযোগ্য, যে প্লেন চালাতে পারে না সেই প্লেনে আমি উঠবো, যে মানবিকতার স্বার্থে তার একটা চাকরি প্রয়োজন, সে অন্য কিছু করবে তার যোগ্যতা অনুযায়ী, তাকে শিক্ষক হতে হবে, কেউ দাসখত লিখে দেয়নি। আনফর্চুনেট ব্যাপারটা হচ্ছে এখানে মন্ত্রিসভা যে কাজটা করেছে তার ইন্টেনশন স্বচ্ছ ছিল না, বেআইনি অনৈতিক দুটোই, ইমমরাল ইললিগাল দুটোই। এটা জাস্টিফাই করা, এটা তর্ক করা। সন্দীপ বলছি সুপার নিউমেরিক সেটা মন্ত্রিসভা করেছে, অনৈতিক কাজ করেছে, চোরেদের বাঁচাবার জন্য এই কাজ করেছে, এটা যেমন ঠিক, তার সঙ্গে দাঁড়িয়ে এই যখন চাকরি প্রার্থীরা আন্দোলন করছিল তখন তাদের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর নিজের করে দেওয়া যে টিম তারা সবাই আজকে জেলে। কেন জেলে? তারাও চাকরি চুরির সঙ্গে যুক্ত। তাহলে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হবে না কেন? সেটা তো আপনাদের পলিটিক্যাল উইশ, সেটা আপনাদের পলিটিক্যাল উইশ। আমরা জানি না জেল খাচ্ছে তারা, এটা আমাদের পলিটিক্যাল উইশে জেল খাচ্ছে। সিবিআই তদন্ত চলছে না, কল্যাণময় গাঙ্গুলি আমাদের উইশে জেল খাচ্ছে। দ্বিচারিতা দিয়ে আপনারা মনে করছেন যে মানুষ আপনাদের দ্বিচারিতা ভুলে যাবে? আপনারা সুপার নিউমেরারি তৈরি করলেন যেখানে ক্লিয়ার বক্তব্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আছে, মানবিকতার খাতিরে মুখ্যমন্ত্রী এই সুপার নিউমেরারি পদ তৈরি করতে চান, সেটা সব যাতে কারোর চাকরি না যায়। পরিষ্কার মমতা ব্যানার্জি একাধিকবার বলেছেন কারোর চাকরি না যায়। এখন আপনারা যোগ্যদের ঢাল করে এগোচ্ছেন, এটা বিচারিতা ছাড়া কি? এইটা বলা হয়েছিল যে যারা আন্দোলনরত তাদের যোগ্যতা যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য, এবং এটা প্রথমবার নয়। 1996 সালে অবিভক্ত মেদিনীপুর জেলাতে 2200 শিক্ষকের বেআইনি নিয়োগ 2013 সাল হাইকোর্ট ভার্ডিক্ট দিয়েছিল। তাদের এক একজনের 16 বছর, 17 বছর, 18 বছর চাকরি হয়ে গেছে। বুঝলাম না কৃষ্ণ প্লিজ ছোট ছোট করে আসি, এক মিনিট ছোট ছোট করে আসি, আমি কনফিউজড হয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রী একাধিকবার সভায় বলেছেন যে কারোর চাকরি যাতে না যায়, ব্রাত্য বসু বলেছেন কারোর চাকরি যাতে না যায় তাই সুপার নিউমেরারি, আর এখানে কৃষ্ণ মিত্র বলছেন আন্দোলনরতদের অ্যাকোমোডেট করতে। কোনটাকে বিশ্বাস করব আমরা? যারা যোগ্য হিসেবে দাবি করছে, তারা চাকরি করেন নাকি? তারা চাকরি করেন নাকি? আমি চাকরি যারা চাকরি না যায় তাই উদাহরণটা দিলে তো ভালো, তাহলে বোঝা যাবে না। আমি তো আবার বললাম 1996 সালে হাইকোর্টে মামলা চলছিল, অবিভক্ত মেদিনীপুর জেলাতে 2200 শিক্ষকের বেআইনি নিয়োগ হয়েছিল সিপিএম এর আমলে। 2013 সালে হাইকোর্ট ভার্ডিক্ট দেয় যে 2200 শিক্ষকের নিয়োগ বেআইনি। তারপরে রাজ্য সরকার চাইলে সকলের চাকরি চলে যেতে পারত, রাজ্য সরকার আবার অ্যাকোমোডেটিভ মানসিকতা দেখিয়েছিল, 17 বছর চাকরি হয়ে যাওয়ার পর বাম আমলের বেআইনি চাকরি বাঁচাতে সুপার নিউমেরারি। আবার তো 2009 সালে নাম বের হচ্ছে, আর এবার চাকরি চুরির সঙ্গে তার তুলনা করতে চাইছে একটা টেকনিক্যাল ব্যাপারের সঙ্গে। চাকরি ওইও বললাম চাকরি বাঁচাতে সুপার নিউমেরারি। এখনো পর্যন্ত সবাই চাকরি করছে, বাম আমলে কেউ চাকরি যায়নি। আর 2016 থেকে 2024 এর মধ্যে 25,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে টানাটানি চলছে। অভিষেক আপনি দেখছেন দুরকম অবস্থা, একদম দুরকম অবস্থান। এবং এখানে একবারও বলা হয়নি আন্দোলনরতদের জন্য সুপার নিউমেরিক হচ্ছে। এবং এক্ষেত্রে একটা জিনিস একটু ক্লিয়ার, তারা তো চাকরি করে না। অ্যাবসলিউটলি। এবং 2016 সালের এই সিদ্ধান্তটা যখন নেওয়া হয়েছিল, এবং আমি সুপার নিউমেরিক পোস্টের কথা বলছি না, এই যে বেআইনি কাজটা হবে, আজকে যিনি আমাদের সমাজের বিবেক হিসেবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন একে হাঙ্গেলের মতো, সেই শুভেন্দু অধিকারীকে আমি বারবার মনে করাতে চাই যে আপনি কিন্তু সেই সিদ্ধান্তের পার্ট অ্যান্ড পার্সেল ছিলেন। এবং টেকনিক্যালি যদি দেখা যায় সব থেকে বেশি যে দুর্নীতি হয়েছে সেটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, যেখানে অধিকারী ফ্যামিলির বক্তব্য ছাড়া একটা পাতা নড়ে না। শান্তিকুঞ্জ হোক বা শান্তিনিকেতন হোক, ভর কেন্দ্র, অন্তত চুরির ভর কেন্দ্রে এদের কোনো পার্থক্য নেই। এই জিনিসটা অভিষেক একটা জিনিস অ্যাড করছি। আচ্ছা, ও অ্যাড করতে চাই। আজকের টোটাল বিবৃতিটা পড়ো যেটা law.com এ বেরিয়েছে। প্রত্যেকবারই সুপার নিউমেরিক নিয়ে বারবার এই আদালতের কাছে প্রত্যেকটা বয়ান দেওয়া হয়। ওটা আলাদা। আজ অন্তত এইটুকু প্রমাণিত হলো মমতা ব্যানার্জি যতই বলুক পশ্চিমবঙ্গে ইন্ডি জোট নেই, বিলক্ষণ আছে। সেই কারণেই যে যারা চুরি করেছে তাদের দিকে কোনো আক্রমণের তীর নেই। কোথায় হয়েছে, কবে হয়েছে, সময়, স্থান, কাল, না না কেন হবে না? আচ্ছা, অভিযোগকে তদন্ত করে দাঁড় করানো হলো, তাহলে তদন্ত মেদিনীপুরে সবচেয়ে বেশি বঞ্চিত চাকরি। আরে 16 থেকে 20 তদন্ত হয় কেন? অধিকারী চাকরি তখন চুপ ছিলেন কেন? এখন বড় বড় কথা বলছেন। আরে অভিষেক শোনা যাচ্ছে না। অভিষেক প্লিজ কে শেষ করুন, কলতলা ঝগড়া করবেন প্লিজ, কলতলা ঝগড়া করবেন। অভিষেক শেষ করতে দিন, আরে অভিষেক শেষ করতে দিন, শেষ করতে দিন। কি বলবেন? আর একটা কথা বলবেন, কি বললেন? সাবান টাবান মাখানো যে
ওই যে আরে হিরণ মাখাচ্ছিল। আরে ও হিরণ আমাদের ক্যান্ডিডেট। আরে প্লিজ, আরে আমার হিরণে যাচ্ছেন আমার এত আরে শেষ করতে দিচ্ছি। কি শেষ করুন কি আবার ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ এখানে এসে আমাদের ব্যাপারটা হচ্ছে যে এত মানবিকতার কথা বলছেন, অসভ্যতা আমি কি করেই জানি। এই চলে চলে মাস্টার আরে অভিষেক প্লিজ চোরে চোরে মাস্টার ভাই এই জন্য তো পাশাপাশি তৃণমূল যার গর্ব থেকে জন্মেছে অভিষেক সময় নষ্ট হচ্ছে সেটাই তো কাজ চাইছে সময় নষ্ট হচ্ছে তৃণমূলকে না বলে শেষ করুন মাঝখানে কোনো ইন্টারাপশন নয়। এত মানবিকতার কথা মমতা ব্যানার্জি বলে যাচ্ছেন, মানবিকতা কোথায় ছিল যখন 1100 দিন ধরে চাকরি প্রার্থীগুলো ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, তাদের জন্য তার কিন্তু একবারে চোখে জল আসে না, একবারে সহমর্মিতা আসে না। আর দুটো পয়েন্ট এত কথা বলা হচ্ছে, ব্রাত্য বসু যখন কথা বলেন, ব্রাত্য বসু কি বলেছিলেন পিউ? চাকরি তো তৃণমূলই পাবে, কিভাবে পাবে আমি বলবো না। আর কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরিটাকে উনি মান্যতা দিয়েছেন, উনি বলেছেন 100 জনের মধ্যে একজন দুজন হবে, নিজের লোককে দিতে পারবো, দেবো না কেন। অর্থাৎ এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজ আমি কিছু জানি না, এটা সর্বৈব মিথ্যে। কারণ মমতা ব্যানার্জি নিজে বিভিন্ন সময় জনগণের সামনে উনি বলেছেন যে শুভেন্দুর দিকে আঙুল ওঠে বারবার, এটা কি আপনারা একেবারে ঝেড়ে ফেলতে পারেন? আরে তদন্ত করুন না, রাজ্য সরকারের আন্ডারে তো একটা আলাদা পুলিশ আছে, প্রশাসন আছে, শুধু রাজনীতির মঞ্চে না বলে কোথায় না কেন কৃষাণু শেয়ার করছো, কলকাতা পুলিশ চলে যাচ্ছে, বিচারপতি মান্থাও আছে, বিচারপতি মান্থাও তো আছে যে রক্ষা কবচ দিয়ে বেড়াচ্ছে। শুভেন্দু অধিকারী সব মামলাতে রক্ষা কবচ বিচারপতি মান্থা। তো রাজ্য সরকার তদন্তটা কোথা করবে? অভিষেক ব্যানার্জি রক্ষা কবচটা কে সিবিআইকে রক্ষা কবচ দেয় না, ইডিকে রক্ষা কবচ দেয়। এটাই আরে আপনারা মামলা করেছেন শুভেন্দু, সেটা বলুন কত মামলা, তাহলে রক্ষা কবচগুলো পেল কিসের জন্য? নিয়োগে শুভেন্দু জড়িত আঙুল তোলেন মামলা করেছেন। আরে বাবা 320 জন যারা চাকরি প্রার্থী এফিডেভিট দেওয়া হয়েছে। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র, কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সায়নদীপের দলের নেতা মুর্শিদাবাদের এবারের প্রার্থী মোহাম্মদ সেলিম দা পিউ। কথা বলছি, নিশ্চয়ই আপনার ভোট ভালো হয়েছে, অভিনন্দন আপনাকে সেই জন্য। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করবো এসএসসি। খুব ভালো। আপনি জানেন এসএসসি আজকে কি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে? 16 জুলাই পর্যন্ত সব পক্ষের স্বস্তি, চাকরি থাকলো টাকা ফেরত দিতে হবে না, রাজ্য মন্ত্রিসভার স্বস্তি পেল কারণ রক্ষা কবচ পেল। আজ আপনার খুব কুইক রিয়াকশন আমি নিতে চাইবো এই বিষয়ে। রাজ্য স্বস্তি পেল কারণ গত কয়েক বছর সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করে বড় বড় উকিল দাঁড় করাচ্ছে রাজ্য, এবং অনেক সময় শুধু রাজ্য সরকার নয়, ভাইপো বা শাহজাহানের মতো লোকজন যাতে স্বস্তি পায় তার জন্য। এখানে দাঁড়িয়ে অপরাধ করেছে এরা, এদের ব্যাপারে তদন্ত হবে, ক্রিমিনাল নেগলিজেন্সের ফৌজদারি মামলা হবে। কিন্তু যেহেতু এখন নির্বাচন আছে, এখন অচলাবস্থা তৈরি হয়ে যাবে, এজন্য পরবর্তী শুনানি জুলাই মাসের মাঝামাঝি করবে। তারপরে আমরা চাই অপরাধীরা শাস্তি পাক। যে কারণে লালু যাদবকে জেল দেওয়া হয়েছিল সেই সব ধারা লাগে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, কারণ তার শুধু পর্যবেক্ষণের মধ্যে নয়, তার নির্দেশে, তার সিদ্ধান্ত অনুযায়ী এই গোটা চাকরি চুরির ব্যবস্থাটা হয়েছে। এবং ক্যাবিনেট তাতে দায়ী আছে। এবার স্বস্তি আমরা তো চেয়েছিলাম শিক্ষকদের, সরকার স্বস্তি শিক্ষকদের জন্য যায়নি। আমাদের শিক্ষক সংগঠন বলেছে, আমাদের ছাত্র যুবরা লড়াই করেছে, যারা চাকরি প্রার্থী তারা, যারা যোগ্য শিক্ষক তারা লড়াই করছে। এতজন শিক্ষককে এক কলমের কোচায় বসিয়ে দেওয়া যায় না। পদ্ধতি যা অন্যায় করেছে যারা, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু যারা ভিকটিম তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে? এর মধ্যে যারা রাজ্য আজ মরিয়া ছিল মন্ত্রিসভার জন্য সওয়াল করতে, আগেরা বলা হচ্ছিল না, যেই থাকুক সবসময় তাই হয়, কিন্তু এটা টাকার বিনিময়ে। আমার যেমন ফুড ফর ওয়ার্ক ছিল, এটা টাকার বিনিময়ে রায় হতে পারে, স্বস্তি হতে পারে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়েছে, যারা পাস করেছে, তাদের যদি খাতা নষ্ট করে, যারা ইন্টারভিউ দিয়েছে তাদের যদি লিস্ট ট্যাম্পার করে, যারা মার্কস পেয়েছে
এটা যারা পরীক্ষা নিয়েছিল একেবারে স্কুল সার্ভিস কমিশন থেকে শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার, তারা দোষী, তারা দায়ী। মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবে করেছিলেন। ছোট্ট করে এক লাইনে জানতে চাইবো, গত দিন শুনানি এবং আজকে শুনানিতেও বিকাশ বাবু এমন কন্ডিশন তৈরি করছিলেন সওয়াল জবাবের মাধ্যমে যাতে তীব্র বিরোধিতা হচ্ছিল স্টে দেওয়ার বিরুদ্ধে, স্টে দেওয়ার পক্ষে বিরোধিতা করেছেন। এই বিষয়ে আপনার কুইক রিঅ্যাকশন। আমরা চাই, পরিষ্কার করে আমরা বলেছি প্রথম দিন থেকে, সমস্ত যোগ্য শিক্ষক তাদের চাকরি থাকুক, কিন্তু যারা টাকার বিনিময়ে লিস্ট ট্যাম্পার করেছে, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, তাদের কোনো স্বস্তির ব্যাপার না। এই যে গোটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষক, অভিভাবক, ছাত্র এবং মাস্টারমশাইদের স্বস্তি যারা কেড়ে নিয়েছে তারা শাস্তি পাক, আর যারা টাকা পয়সা দিয়েছে তারা নাম বলুক, আমরা সেই টাকা পয়সাগুলো আদায় করাবো এবং ফেরত দেওয়াবো, আর তার সঙ্গে দাঁড়িয়ে তারা আবার যাতে যোগ্যতা পরীক্ষা দিতে পারে, নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, তারও সুযোগ তৈরি করে দিতে হবে। সেলিম দা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমার হাতে সময় একদম নেই, শেষ করবো আজকের এই ডিবেট। সঙ্গে থাকুন।